আজকে আমরা ট্রাকিয়ার অ্যানাটমি সম্পর্কে জানব। ট্রাকিয়া হলো রেসপিরেটরি ট্র্যাক্টের একটা পার্ট এবং এটার লেন্থ নর্মালি 10 to 15 সেন্টিমিটার। কিছু কিছু বইয়ে 10 to 11 বা 10 to 12ও লেখা আছে, তাতে কোনো সমস্যা নাই। তুমি যে বইটা ফলো করো সেটা বললেই হবে। এখানে তোমরা যে টিউবটা দেখতে পাচ্ছ, এই টিউবটাকেই ট্রাকিয়া বলা হয় এবং ট্রাকিয়ার উপরে থাকে ল্যারিংস, যেটা সম্পর্কে আমি ইসোফ্যাগাসেও আলোচনা কিছুটা করছিলাম। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা ইসোফ্যাগাসের ক্লাসটা আগে করো, তাহলে তোমাদের কিছুটা রিলেট করতে সুবিধা হবে। আচ্ছা, এরপরে আমরা দেখব ট্রাকিয়ার এক্সটেনশন। তোমরা যদি একটু খেয়াল করে থাকো, আমাদের যে ল্যারিংস বা ক্রিকয়েড কার্টিলেজ, এটার পরেই কিন্তু ট্রাকিয়াটা শুরু হয়েছে। তো দেখো, এই বরাবর আছে আছে হচ্ছে আমাদের সিক্সথ সার্ভাইকাল ভার্টিব্রা, আর শেষ হয়েছে দেখো ফোর্থ থোরাসিক ভার্টিব্রাল লেভেল বরাবর। তাহলে আমাদের যে ট্রাকিয়ার, এটার আপার হাফ, এইটুকুকে বলা হয় সার্ভাইকাল পার্ট, এবং লোয়ার হাফ এইটুকুকে বলে থোরাসিক পার্ট। কারণ আপার হাফ যেটা, এটা আমাদের নেকে অবস্থিত। ওকে, কিন্তু ট্রাকিয়ার এই লোয়ার লেভেলটা বিভিন্ন সময় চেঞ্জ হতে পারে। যেমন অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা পাইলাম যে ফোর্থ থোরাসিক ভার্টিব্রা, সেরকমই নিউবর্নের ক্ষেত্রে এটা থাকে থার্ড থোরাসিক ভার্টিব্রা। এছাড়াও আরও কিছু পয়েন্ট আছে, যেরকম স্ট্যান্ডিং পজিশনে সার্ভাইকাল সিক্স ভার্টিব্রা পর্যন্ত থাকে। তো এই পয়েন্টগুলো খুব একটা মনে রাখার প্রয়োজন নাই, জাস্ট এটুকু মনে রাখতে পারো যে অ্যাডাল্টের ক্ষেত্রে আমাদের ফোর্থ থোরাসিক ভার্টিব্রা এবং নিউ বর্নের ক্ষেত্রে লোয়ার লেভেলটা থাকে থার্ড থোরাসিক ভার্টিব্রা বরাবর। এরপরে আমরা জানবো ট্রাকিয়ার স্ট্রাকচার সম্পর্কে। তো দেখো, ট্রাকিয়াকে বলা হয় একটা মেমব্রেনো কার্টিলাজেনাস টিউব, কারণ এটার দুটা পার্ট, একটা হচ্ছে মেমব্রেনাস পার্ট এবং আরেকটা হচ্ছে কার্টিলাজেনাস পার্ট। কার্টিলাজেনাস পার্টটা থাকে অ্যান্টেরিয়রলি, অর্থাৎ আমরা যদি এগুলো রিমুভ করে দেই, এই যে অ্যান্টেরিয়রলি 16 to 20, অর্থাৎ 16 থেকে 20টার মতো সি শেপড কার্টিলেজ থাকে, যেগুলো আসলে হায়ালিন কার্টিলেজ। এবং এই কার্টিলেজগুলোর মাঝে যে লিগামেন্টটা থাকে, অর্থাৎ এই যে মাঝখানের লিগামেন্টগুলো, এগুলোকে বলা হয় ফাইব্রো ইলাস্টিক লিগামেন্ট। তাহলে আমাদের অ্যান্টেরিয়রলি আমরা সি শেপড 16 to 20 কার্টিলেজ পেয়েছি, যেগুলো হায়ালিন কার্টিলেজ, এবং এই কার্টিলেজগুলো ফাইব্রো ইলাস্টিক লিগামেন্ট দ্বারা একসাথে লেগে আছে। আর যেহেতু ট্রাকিয়ার পোস্টেরিয়রলি কোনো কার্টিলেজ নাই, তাই এই পোস্টেরিয়র পার্টকে বলা হয় মেমব্রেনাস পার্ট, এবং এখানে ফাইব্রো ইলাস্টিক লিগামেন্টের পাশাপাশি আমরা একটা মাসল পাই, যেটাকে বলা হয় ট্রাকিয়ালিস মাসল। তো পেছনের দিকে কার্টিলেজ না থাকার রিজনটা কি, এটা কিন্তু আমরা ইসোফ্যাগাসেও বলছিলাম। কারণ দেখো, ট্রাকিয়ার পিছনেই আমাদের ইসোফ্যাগাস থাকে। এই ইসোফ্যাগাসটা যেন ঠিকভাবে ডায়ালেট করতে পারে এবং কোনো রকম যেন বাধার সম্মুখীন না হয়, এই জন্য ট্রাকিয়ার পিছনে কোনো কার্টিলেজ নাই। তাহলে দেখো, ট্রাকিয়ার পিছনে কার্টিলেজ না থাকার কারণে ইসোফ্যাগাসটা যদি অনেক বেশি ডায়ালেট করে, তখন এই ইসোফ্যাগাসটা সহ এই মেমব্রেনাস পার্টটা ট্রাকিয়ার ভিতরে ঢুকে যেতে পারে, যেন ইসোফ্যাগাসের ক্ষেত্রে কোনো প্রবলেম না হয়। অর্থাৎ এই মেমব্রেনাস পার্ট, যেখানে আমার ট্রাকিয়ালিস মাসল এবং ফাইব্রোইলাস্টিক লিগামেন্ট আছে, এটার মেইন কাজটাই হচ্ছে ইসোফ্যাগাসের এক্সপ্যানশনটা যেন ইজি হয়। আশা করি বুঝতে পারছো। তবে এই মেমব্রেনাস পার্টটা খুব বেশি ভিতরের দিকে ঢুকে যেতে পারে না, কারণ এখানে আমাদের ইলাস্টিক টাইপের লিগামেন্ট আছে। আর খুব বেশি যদি ভিতরে ঢুকে যেত, তাহলে কিন্তু নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারতো। এই জন্যই এখানে মেইনলি ইলাস্টিক টাইপের লিগামেন্ট এবং ট্রাকিয়ালিস মাসলটা রয়েছে। এখন আমাদেরকে ট্রাকিয়ার ডায়ামিটার সম্পর্কে জানতে হবে। অর্থাৎ এই যে দেখো, আমরা যদি ট্রাকিয়ার বাহিরের লেয়ারটা সহ কনসিডার করি, তাহলে এইটুকু হচ্ছে এক্সটার্নাল ডায়ামিটার। এবং ভেতরের দিকে যদি কনসিডার করি, তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টারনাল ডায়ামিটার।
তো আমরা যদি অ্যাডাল্টের ক্ষেত্রে ধরি, তাহলে অ্যাডাল্টদের জন্য এক্সটার্নাল ডায়ামিটারটা থাকে মেলে 2 সেন্টিমিটার এবং ফিমেলে থাকে 1.5 সেন্টিমিটার। আর ইন্টারনাল ডায়ামিটারটা অ্যাডাল্টের ক্ষেত্রে থাকে 12 মিলিমিটার। তো ট্রাকিয়ার এক্সটার্নাল ডায়ামিটারটা সাধারণত চেঞ্জ হয় না, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখি যে বয়স অনুযায়ী ইন্টারনাল ডায়ামিটারটা চেঞ্জ হতে থাকে। তো এখন আমরা এই জিনিসটাই দেখার চেষ্টা করব যে কিভাবে ইন্টারনাল ডায়ামিটারটা বয়সের সাথে সাথে চেঞ্জ হয়। তাহলে দেখো, আমরা কিন্তু এগুলো অলরেডি পড়ায় ফেলছি। আর এই যে এক্সটার্নাল ডায়ামিটার, এটা হচ্ছে মেলের ক্ষেত্রে 2 সেন্টিমিটার আর ফিমেলের ক্ষেত্রে 1.5 সেন্টিমিটার। আর ইন্টারনাল ডায়ামিটারটা অ্যাডাল্টের জন্য 12 মিলিমিটার। এখানে যেটা লেখা আছে আমি একটু ইজি করে বুঝাই দেই। দেখো, একজন নিউবর্নের ক্ষেত্রে, অর্থাৎ 1 বছর বয়সে, ইন্টারনাল ডায়ামিটারটা থাকে 3 মিলিমিটার। এই 3 মিলিমিটার ডায়ামিটারটা তোমার 3rd ইয়ার পর্যন্ত পারসিস্ট করে, অর্থাৎ 2 বছর বয়সেও 3 মিলিমিটার, 3 বছর বয়স পর্যন্ত থাকে 3 মিলিমিটার। এরপরে বয়স 1 বছর বাড়ার সাথে সাথে 1 মিলিমিটার করে ইন্টারনাল ডায়ামিটারটা বাড়তে থাকে। তাহলে দেখো, 4 বছর বয়সে ইন্টারনাল ডায়ামিটার থাকে 4 মিলিমিটার। তাহলে 5 বছর বয়সে ইন্টারনাল ডায়ামিটারটা থাকে 5 মিলিমিটার। তেমনি 6 বছর বয়সে থাকবে 6 মিলিমিটার। তো এইভাবে চলতে থাকে 12 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ 12 ইয়ার্স এই যে ইন্টারনাল ডায়ামিটারটা থাকে 12 মিলিমিটার, এবং এরপরে ইন্টারনাল ডায়ামিটারটা আর চেঞ্জ হয় না। তো আশা করি এই ট্রিকি জিনিসটা বুঝতে পারছো। তো ইন্টারনাল ডায়ামিটারটা বয়সের সাথে সাথে চেঞ্জ হওয়ার এই রিজনের কারণেই কিন্তু এন্ডোট্রাকিয়াল টিউব, এটা হচ্ছে মিলিমিটারে দাগ কাটা থাকে। এই এন্ডোট্রাকিয়াল টিউবের মেইন কাজটা হচ্ছে কোনো প্যারালাইসিস পেশেন্টের যেন নিঃশ্বাস বা প্রশ্বাস নিতে কোনো প্রবলেম না হয়। তো দেখো, এই এন্ডোট্রাকিয়াল টিউবটা যেহেতু আমাদের ট্রাকিয়ার মধ্যে দিয়ে পাস করাতে হচ্ছে, তো ট্রাকিয়ার ডায়ামিটার অনুযায়ী আমরা যদি ঠিক এন্ডোট্রাকিয়াল টিউবটা না দিই, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আমরা দেখব ট্রাকিয়ার রিলেশন। এটা একদমই ইম্পর্টেন্ট না, তবে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র থেকে কিছু জিনিস জেনে রাখতে পারো। চলো আমরা 3D-তে একটু দেখে নিই। আচ্ছা, এখানে একটু খেয়াল করো। ট্রাকিয়ার একদম অ্যান্টেরিয়রলি রিলেশন থাকে হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা। এবং আমরা কি জানি, আর্চ অফ অ্যাওর্টার 3টা ব্রাঞ্চ। একটা হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, এরপরে লেফট কমন ক্যারোটিড আর্টারি, এবং আরেকটা হচ্ছে লেফট সাবক্লাভিয়ান আর্টারি। তো এই 3টা ব্রাঞ্চের মধ্যে প্রথম 2টা, অর্থাৎ ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক এবং লেফট কমন ক্যারোটিড আর্টারি, এই দুটার রিলেশন থাকে ট্রাকিয়ার অ্যান্টেরিয়রলি। তাহলে আমরা ট্রাকিয়ার অ্যান্টেরিয়রে 3টা রিলেশন পাইলাম মেইনলি, এইটুকু মনে রাখলেই ইনাফ। এরপর আসো, পোস্টেরিয়রলি আমরা ট্রাকিয়ার কি রিলেশন পাই। তোমরা অলরেডি জানো যে ট্রাকিয়ার একদম পোস্টেরিয়রলি থাকে ইসোফ্যাগাস, এই যে ইসোফ্যাগাসটা। আর সাথে আরেকটা নার্ভ তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে নার্ভটা, লেফট রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ, যেটা কিন্তু আমি ইসোফ্যাগাসের ক্লাসেও বলছিলাম যে রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভগুলো ভ্যাগাস নার্ভেরই ব্রাঞ্চ। এই যে দেখো, এই ভ্যাগাস নার্ভ থেকে, অর্থাৎ লেফট ভ্যাগাস নার্ভ থেকে যে ব্রাঞ্চটা গেছে, এটাই কিন্তু লেফট রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ। তাহলে আমরা পোস্টেরিয়রলি দুটা স্ট্রাকচারের মেইনলি রিলেশন পাইলাম। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আমরা পড়ব ট্রাকিয়ার হিস্টোলজি বা মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। তো দেখো, আমরা জানি যে একদম ভেতরের দিকে থাকে হচ্ছে মিউকোসা, যেটা সম্পর্কে আমরা অলরেডি ইসোফ্যাগাসেও কিন্তু আলোচনা করছিলাম। আর একদম বাহিরের দিকে থাকে হচ্ছে অ্যাডভেন্টিশিয়া। এটাও কিন্তু ইসোফ্যাগাসে কিছুটা আমি বলছি যে যখন পেরিটোনিয়াম থাকে তখন আমরা লাস্টের লেয়ারটাকে, অর্থাৎ বাহিরের দিকের লেয়ারকে বলি সেরোসা। আর যখন পেরিটোনিয়াম থাকে না, তখন সেটাকে বলা হয় অ্যাডভেন্টিশিয়া।
এখানে ফাইব্রাস মেমব্রেনও তোমরা বলতে পারো, কিন্তু তোমরা যদি কমন কোনো ওয়ার্ড ইউজ করতে চাও তাহলে অ্যাডভেন্টিশিয়া ইউজ করতে পারো। তো এই ছবিতে খেয়াল করো, এখানে কিন্তু ট্রাকিয়ার একটা ট্রান্সভার্স সেকশন দেখতে পাচ্ছি আমরা, অর্থাৎ উপর থেকে আমরা একটা ট্রান্সভার্স সেকশন দেখতেছি। তো এই জায়গা থেকেই ধরো মোটামুটি এই অংশটুকু কেটে এখানে জুম করে দেখানো হয়েছে। তাহলে আমরা ভেতর থেকে বাইরের দিকে যাব। প্রথমেই দেখো, মিউকোসার ক্ষেত্রে আমরা যে এপিথেলিয়ামটা পাই, এই যে এপিথেলিয়ামটা, এটা হচ্ছে সিউডো স্ট্রাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, অর্থাৎ সিউডো স্ট্রাটিফাইড তোমাদের সাজ্জাদ ভাইয়া কিন্তু অলরেডি সারফেস এপিথেলিয়াম নিয়ে একটা ভিডিও দিছে, ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবা, তাহলে এপিথেলিয়াম সম্পর্কে অ্যাটলিস্ট তোমার কোনো প্রবলেম হবে না। ওই ভিডিওতেও কিন্তু সাজ্জাদ খুব সুন্দর করে বুঝাই দিছে যে সিউডো স্ট্রাটিফাইড বলতে কি বোঝায়, এখানে কলামনার কেন, এটাও। তো দেখো, আমাদের ট্রাকিয়ার ক্ষেত্রে আমরা এপিথেলিয়ামে সিলিয়া পাই। এই যে দেখো, সিলিয়াগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো এই সিলিয়ার কাজটা কি? এই সিলিয়াটার মেইন কাজটাই হচ্ছে ফরেন পার্টিকেলগুলোকে ভেতরে ঢুকতে না দেওয়া। যদি কখনো ভুল করে ঢুকে যায়, তখন কফ রিফ্লেক্সের মাধ্যমে, অর্থাৎ কাশির মাধ্যমে, এই সিলিয়াগুলোই কিন্তু ফরেন পার্টিকেলগুলোকে বাহিরের দিকে ঠেলে দেয়। অর্থাৎ ধরো একটা ফরেন পার্টিকেল এখানে আসছে, এই সিলিয়ার সাথেই কিন্তু ফরেন পার্টিকেলগুলো লেগে যায়, কারণ এখানে মিউকাস সিক্রেশন হয়। আমরা কিছুক্ষণ পরে আসবো যে সাবমিউকাস যে লেয়ার, ওখানে বিভিন্ন গ্ল্যান্ডস থাকে যেখান থেকে মিউকাস সিক্রেশন হয়। তো এই মিউকাসের কারণে ওই সিলিয়াগুলোতে ফরেন পার্টিকেল বা ধুলোবালি এগুলো কিন্তু আটকে যায়, এবং কফ রিফ্লেক্সের মাধ্যমে তখন এই সিলিয়াগুলো বাহিরের দিকে এই ফরেন পার্টিকেলগুলোকে ঠেলে দেয়। ওকে, আশা করি বুঝতে পারছো। তো এপিথেলিয়ামের পরেই যে লেয়ারটা থাকে, অর্থাৎ এই যে এইটুকু, এটাকে বলা হয় ল্যামিনা প্রোপ্রিয়া। এখানে মেইনলি বিভিন্ন ধরনের ফাইবার থাকে, তারপর এটা আসলে একটা লুজ কানেকটিভ টিস্যু, এছাড়া আর কোনো ইম্পর্টেন্স তেমন নাই। তাহলে আমাদের ল্যামিনা প্রোপ্রিয়া এবং এপিথেলিয়াম এই দুটো মিলে ট্রাকিয়ার মিউকসা তৈরি হয়, অর্থাৎ ভেতরের দিক থেকে প্রথম লেয়ার। নেক্সট যে লেয়ারটা আমরা পাই, অর্থাৎ এই যে এইটুকু লেয়ার, এটাকে বলা হয় সাবমিউকোসা। এবং এই সাবমিউকোসাতে দেখো বিভিন্ন ধরনের গ্ল্যান্ডস থাকে। এই গ্ল্যান্ডসগুলো থেকেই কিন্তু মিউকাস এই লুমেনের ভিতরে সিক্রেশন হয়। নেক্সট যে লেয়ারটা থাকে, অর্থাৎ এই লেয়ারটা, এটা হচ্ছে পেরিকন্ড্রিয়াম। তার আগে আসো, এই পেরিকন্ড্রিয়ামের পরে যে লেয়ারটা, এই যে এইটুকু, এটাই কিন্তু আমাদের এই কার্টিলেজ, এই যে কার্টিলেজগুলো দেখতে পাচ্ছ, যেহেতু আমরা এখানে সেকশন করছি, তো এই কার্টিলেজটা আমরা এই জায়গায় দেখতে পারতেছি। তাহলে এটা হচ্ছে আমাদের কার্টিলেজ বা কার্টিলেজ লেয়ার। কিন্তু যদি আমরা এই জায়গাটায় সেকশন করতাম, অর্থাৎ এখানে পোস্টেরিয়রলি, তাহলে কিন্তু আমরা এখানে কার্টিলেজ লেয়ার পাইতাম না, তখন আমরা এখানে পাইতাম মাসল লেয়ার। অর্থাৎ এখানে আমাদের থাকে ট্রাকিয়ালিস মাসল, সাথে বিভিন্ন ফাইব্রোইলাস্টিক ফাইবার, তারপর ফাইব্রোইলাস্টিক লিগামেন্ট, এগুলো থাকতে পারে। আমি কিন্তু স্ট্রাকচার অলরেডি আলোচনা করছি। ওকে, আশা করি বুঝতে পারছো। তো এই যে কার্টিলেজ, এই কার্টিলেজের কভারিংকেই কিন্তু বলা হয় পেরিকন্ড্রিয়াম। তাহলে দেখো, এই কার্টিলেজের সামনে, অর্থাৎ এই যে এখানে যে লেয়ারটা, এটাই কিন্তু আমাদের পেরিকন্ড্রিয়াম।
তাহলে ভাবো আমি যদি পোস্টেরিয়রলি সেগমেন্ট করতাম, অর্থাৎ এই জায়গাটায়, তাহলে কিন্তু আমরা পেরিকন্ড্রিয়াম লেয়ার পাইতাম না, কারণ পিছনে কোনো কার্টিলেজ নাই। ওকে, লাস্ট আমরা যে লেয়ারটা পাবো, অর্থাৎ এই যে লেয়ারটা, এটাই কিন্তু সেই অ্যাডভেন্টিশিয়া, যেখানে আমার ডেন্স কানেকটিভ টিস্যু থাকে, সাথে বিভিন্ন নার্ভস, তারপর হচ্ছে ভেসেলস, এগুলোও থাকতে পারে। ওকে, আশা করি তোমরা ট্রাকিয়ার হিস্টোলজিটা বুঝতে পারছো। এরপরে আসো ট্রাকিয়ার বিভিন্ন সাপ্লাই এবং ডেভেলপমেন্ট। পিডিএফ এর এই পার্টটা মেইনলি আমি একে দত্ত স্যারের বই থেকে এডিট করে এখানে বসায় দিছি, কারণ একে দত্ত স্যারের বইতেই এই পার্টটুকু সুন্দরভাবে লেখা আছে। তো দেখো, প্রথমে হচ্ছে আর্টারিয়াল সাপ্লাই। ট্রাকিয়া মেইনলি সাপ্লাই পায় হচ্ছে ইনফিরিয়র থাইরয়েড আর্টারি দিয়ে, যেটা কিন্তু আমরা ইসোফ্যাগাসেও দেখছিলাম। আর এই ইনফিরিয়র থাইরয়েড আর্টারিটা থাইরয়েড সার্ভাইকাল ট্রাঙ্কের ব্রাঞ্চ। আরেকটা হচ্ছে আমাদের যে এই যে ট্রাকিয়া, যেখানে বাইফার্কেট করে বা ডিভাইড হয়ে যায়, এই জায়গাটায় সাপ্লাই পায় হচ্ছে ব্রঙ্কিয়াল আর্টারি দিয়ে। আচ্ছা, এরপরে হচ্ছে ভেনাস ড্রেনেজ। আমরা যেরকম ইনফিরিয়র থাইরয়েড আর্টারি পড়লাম, সেরকম এটার করসপন্ডিং ইনফিরিয়র থাইরয়েড ভেইনস। খুবই ইজি। লিম্ফ্যাটিক ড্রেনেজ, যেটা একদমই মনে রাখার প্রয়োজন নাই। একটা হচ্ছে প্রিট্রাকিয়াল এবং প্যারাট্রাকিয়াল লিম্ফ নোডস, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ট্রাকিয়া। প্রি মানে হচ্ছে সামনের দিকে, আর প্যারা মানে হচ্ছে সাইডে। তো এই দুই জায়গার যে লিম্ফ নোডগুলো, সেটা দিয়ে কিন্তু ট্রাকিয়ার লিম্ফ্যাটিক ড্রেনেজটা হয়। এরপরে আসো নার্ভ সাপ্লাই। নার্ভ সাপ্লাইতে দেখো, প্যারাসিম্প্যাথেটিক এই সাপ্লাইটা আসে হচ্ছে ভ্যাগাস এবং রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভস থেকে, যেটা ইসোফ্যাগাসের মতনই। আর সিম্প্যাথেটিক যেটা, এটা হচ্ছে আপার 4 আর 5 থোরাসিক সেগমেন্টস। এটা কিন্তু আমাদের লাংসের সাথে মিল আছে। তো প্যারাসিম্প্যাথেটিক এবং সিম্প্যাথেটিক কিভাবে কাজ করে, এই জিনিসটা কিন্তু আমি লাংসের পার্ট 3 যে ভিডিওটা, ওখানেও এক্সপ্লেন করছিলাম। তোমরা কাইন্ডলি একটু ভিডিওটা দেখে নিও। এরপর আসো ডেভেলপমেন্ট। ট্রাকিয়া ডেভেলপ করে ল্যারিঙ্গোট্রাকিয়াল টিউব থেকে। এই ডেভেলপমেন্টটাও কিন্তু আমি যে রেসপিরেটরি সিস্টেমের ডেভেলপমেন্টের ভিডিও দিয়েছিলাম, ওখানে কিন্তু ডিটেলসে আমি লাংস, ট্রাকিয়া এগুলোর ডেভেলপমেন্ট খুব সুন্দরভাবে পড়াই দিছি। তোমরা ওই ভিডিওটাও দেখে নিবা। তো ট্রাকিয়ার ক্ষেত্রে এই পার্টটা খুবই ইজি। তোমার যদি আগেকার ভিসেরাগুলো ঠিকভাবে পড়া থাকে, তোমার এটা কোনো সমস্যাই হবে না। আচ্ছা, আজকে আমাদের লাস্ট যে টপিক, সেটা হচ্ছে কারিনা। চলো আমরা 3D-তে যাই। এই যে ট্রাকিয়াটা, সাথে আমরা রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস এবং লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাসটা দেখতে পাচ্ছি। তো ট্রাকিয়াটা যেখানে বাইফার্কেট করে, এই জায়গার কার্টিলেজটা ট্রায়াঙ্গুলার হয়। এই যে দেখো, তো এই ট্রায়াঙ্গুলার কার্টিলেজের কারণে ভেতরের দিকে, অর্থাৎ ট্রাকিয়ার ভেতরের দিকে, এই জায়গাটায় একটা রিজ তৈরি হয়, যে রিজটাকে বলা হয় কারিনা। দেখো, আমরা যদি একটু ভিতরের দিকে দেখার চেষ্টা করি, এই যে দেখো, এই যে তোমরা একটা রিজ দেখতে পাচ্ছ না, এই রিজটাকেই বলা হয় কারিনা। এবং এই কারিনার খুবই ইম্পর্ট্যান্ট ফাংশন আছে। আমরা যে কফ রিফ্লেক্সের কথা বলছিলাম বা কাশি আসা, এই জিনিসটা কিন্তু এই কারিনার সেন্সেশনের কারণেই তৈরি হয় বা শুরু হয়। অর্থাৎ আমাদের যে কফ রিফ্লেক্সটা, এটা ইনিশিয়েট করে এই কারিনা থেকেই। এই কারিনার একটা প্যাথোলজিক্যাল ইম্পর্টেন্সও আছে। যখন আমরা ব্রঙ্কোস্কপি করি, অর্থাৎ টিউবের সামনে ক্যামেরা লাগিয়ে যখন ব্রঙ্কোস্কোপ দেখা হয়, সেটাকেই কিন্তু ব্রঙ্কোস্কপি বলে। তো যখন আমরা টিউবটা ট্রাকিয়ার মধ্যে দিয়ে প্রবেশ করাবো এবং আমরা এই কারিনাতে গিয়ে যখন পৌঁছাবো, তখন কিন্তু এটা একটা ল্যান্ডমার্ক হিসাবে কাজ করে যে আমার এখন রাইট সাইডে আছে রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস এবং লেফট সাইডে আছে লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস। এই কারণেই কিন্তু কারিনাকে একটা ইউজফুল ল্যান্ডমার্ক হিসেবে ধরা হয়। এছাড়াও এটার আরেকটা ইম্পর্টেন্স আছে, যেমন
এই যে ট্রাকিয়াটা যেখানে বাইফার্কেট করে এই জায়গায় কিন্তু ট্রাকিও ব্রঙ্কিয়াল লিম্ফ নোডসগুলো থাকে, অর্থাৎ এই জায়গার আশেপাশেই থাকে। তো ওই লিম্ফ নোডসগুলো যখন ক্যান্সার দ্বারা আক্রান্ত হয় বা যখন ব্রঙ্কোজেনিক কার্সিনোমা হয় তখন কিন্তু এই কারিনাটা এই রকম শেপ বজায় রাখতে পারে না, ফ্ল্যাট হয়ে যায় বা ডিস্টর্টেড হয়ে যায়। এটা দেখেও কিন্তু আমরা বুঝতে পারি যে এখানে ক্যান্সার আছে। তাহলে আমরা কারিনার মেইন দুইটা ফাংশন পাইলাম। একটা হচ্ছে এখান থেকে কফ রিফ্লেক্স ইনিশিয়েট করে, আরেকটা হচ্ছে এটা ব্রঙ্কোস্কপির সময় ইউজফুল ল্যান্ডমার্ক হিসেবে কাজ করে। আশা করি তোমরা কারিনার এই ব্যাপারটা বুঝতে পারছো। আচ্ছা, এইটুকু যদি তোমরা একবার রিডিং দাও তাহলে আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে একটা ওয়ার্ড আছে, এই যে আমাদের যে নৌকা বা জাহাজ, এই জাহাজের নিচের অংশটা, এই যে চোখা যে অংশটা থাকে এটাকে বলা হয় কিল। তো তোমরা যদি খেয়াল করে থাকো এই জাহাজের কিলের মতনই কিন্তু কারিনাটা দেখতে। ওকে, আশা করি তোমরা সবকিছু বুঝতে পারছো। আজকে আমাদের ট্রাকিয়াল লেকচারটা এখানেই শেষ। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। ধন্যবাদ।